আসসালামু আলাইকুম। দর্শক আমন্ত্রণ জানাচ্ছি বিয়ন্ড বর্ডার স্পোর্টস প্রেজেন্স ডাগআউট ডায়লগ পাওয়ার্ড বাই র‍্যাবিট হোল বিডি। দর্শক আমরা যদি বলি বাংলাদেশ তাদের নতুন সিরিজে প্রথম জয় যেটা নিয়ে এসেছে সেটা বাংলাদেশের ক্রিকেট অনুরাগীদের জন্য একটা বড় জয় এবং ব্যাটিং পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে, বোলিং পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে, স্পোর্টিং উইকেটের জায়গায় যদি চিন্তা করি বাংলাদেশের একটা ভালো জয় বাংলাদেশ প্রথম ম্যাচে নিয়েছে এবং দ্বিতীয় জয়ের আগে আমরা আজকে অ্যানালাইসিস করতে বসেছি বাংলাদেশ কেমন খেলবে কিংবা কি হওয়া উচিত বাংলাদেশের গেম প্ল্যান। এবং এই আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সার্টিফাইড পারফরমেন্স অ্যানালিস্ট আহমেদ রেজন প্রতীক ভাই। প্রতীক ভাই, প্রথম জয় সম্পর্কে আপনার কাছে একটু সংক্ষেপে জানতে চাই, কেমন লাগলো প্রথম জয়? না, সত্যি অসাধারণ। এক কথায় বলতে গেলে বিশেষ দিকটা কি যে ধরেন 20 ওভার 40 ওভারের পুরোটা ম্যাচ, 30 ওভার কিন্তু আমরা ম্যাচে ব্যাকফুটে ছিলাম টু বি অনেস্ট। জি। এবং এই জায়গা থেকে আসলে ম্যাচে এইভাবে দুর্দান্তভাবে কামব্যাক করা এবং 2টা ওভার হাতে রেখে মোটামুটি একটা বড় টোটাল চেজ ডাউন করা, তো অবশ্যই এটা আমার মনে হয় যে প্লেয়ার্সদের মোরালকে বুস্ট আপ করবে বাকি 2টা টি-20 এর জন্য। আমরা সবসময় দেখে থাকি যে বাংলাদেশের ওপেনিং পেয়ারটা ভালো খেললে মিডল অর্ডারে একটা ধস, তারপরে লোয়ার অর্ডারে একটা রান করে দেন ম্যাচ জয়। এবং যদি বলি যে হয়তো ওপেনিং পেয়ার একটা ছোট স্ট্রাকচার দাঁড় করানোর পরে মিডল অর্ডারে একজন, তারপরে লোয়ার অর্ডারে আরো এক দুইজন, এভাবে কিন্তু আসলে টোটাল ম্যাচটাকে ক্যারি করা। এখানে কি আসলে বাংলাদেশের লম্বা ব্যাটিং লাইন আপটা কি আসলে বাংলাদেশকে মেন্টালি একটা সাপোর্ট দিয়েছে যে না আমাদের পরে শেখ মেহেদী কিংবা রিশাদ হোসেন আছেন, সো আমরা মানে মন খুলে কিংবা সাহস দিয়ে খেলতে পারি, এরকম কি কোনো একটা সাপোর্ট ছিল? শুধু নির্ভীক ব্যাটিং করলেই যে হবে বিষয়টা এমন না, আসলে প্ল্যানিংটা এখানে খুব ইম্পর্টেন্ট এবং এটা একটা কি রোল প্লে করেছে। আপনি দেখবেন যে পারভেজ হোসেন ইমনকে কিন্তু আমরা বেশ কিছুদিন ধরে প্ল্যান করছিলাম যে তাকে মিডল অর্ডারে খেলানো। আপনি দেখবেন যে অলমোস্ট লাস্ট বিপিএল প্রায় হাফ অফ দ্য সিজন উনি মিডল অর্ডারে ব্যাট করেছেন। পিএসএল কিন্তু উনি মিডল অর্ডারে, হ্যাঁ, এবং পিএসএল ও লাহোর কালান্দার্সের হয়ে কিছু ম্যাচ উনি মিডল অর্ডারে ব্যাট করেছেন। সো পারভেজ হোসেন ইমন কিন্তু আসলে নিজেকে প্রস্তুত করেছেন ব্যাক অফ দ্য স্ক্রিন, আসলে যে 1 থেকে 1.5 বছর যে নিজেকে এই রোলে প্লে করে এবং কালকে আসলে পারফর্ম করার সুযোগটা এসেছিল এবং উনি পারফর্ম করেছেন। এবং স্কোরবোর্ডের দিকে যদি তাকাই 14 বলে 28 রান খুব বড় একটা সংগ্রহ না, বাট বাংলাদেশ কিন্তু প্রথম 10 ওভার শেষে বা লাস্ট 10 ওভারে যখন এন্ট্রি নেয় তখন তাদের রিকোয়ার্ড রেট ছিল মোর দ্যান 10 রানস পার ওভার এবং ওই মুহূর্তে পারভেজ হোসেন ইমন যদি বা তার ওই ইনিংসটা না আসতো তাহলে কিন্তু বাকি ব্যাটার, সেটা তাহিদ হৃদয় বলেন, শামীম হোসেন পাটোয়ারি বলেন, তাদের মধ্যে বিলিফটা হয়তো আসতো না যে টোটালটা চেজ ডাউন করা পসিবল। তো সেই জন্য আমি এই বাংলাদেশের ব্যাটিং ইনিংসে অনেক বড় বড় স্কোর থাকা সত্ত্বেও পারভেজ হোসেন ইমনের ইনিংসটাকে সবচেয়ে ইম্পর্টেন্ট হিসেবে কাউন্ট করছি। আমরা শামীম হোসেন পাটোয়ারিরও একটা ভালো ক্যামিও দেখেছি কিংবা তাহিদ হৃদয়ের ম্যাচিউর একটা ইনিংস দেখেছি। ওভারঅল আমরা যদি বলি যে প্রথম যে ম্যাচটা বাংলাদেশ জয়লাভ করেছে সেটাতে আসলে ছোট ছোট অনেকগুলো জায়গাতে বাংলাদেশের ডেভেলপমেন্ট চোখে পড়ে, আবার কিছু জায়গাতে আমরা দুর্বলতা দেখতে পেয়েছি। তো আমরা দ্বিতীয় ম্যাচকে সামনে রেখে আপনার কাছে জানতে চাই বাংলাদেশের কোন কোন জায়গায় ডেভেলপমেন্ট করা উচিত যেটা আজকের ম্যাচে বাংলাদেশের জয়লাভের জন্য অনেক বেশি দরকারি। আমার মনে হয় নতুন বলে বোলিংটা খুব এরাটিক লাইন এন্ড লেন্থে বোলিং করা হয়েছে নতুন বলে। তো শরীফুল ইসলাম আমার মনে হয় 3টা ওডিআই খেলেছেন, টি-20 খেলেছেন, আমার মনে হয় তাকে একটা ব্রেক যদি দেওয়া যায়। তানজিম হাসান সাকিব মোটামুটি ফ্রেশ রয়েছেন, একটা টি-20 মাত্র খেলেছেন। রিপন মন্ডলকে যদি নতুন বলে বল করার সুযোগটা দেওয়া যায় এবং ফাস্ট বোলার হিসেবে আব্দুল গাফফার সাকলাইনকে ইন্ট্রোডিউস করা যায়, আমার মনে হয় এই কম্বিনেশনটাতে গেলে বাংলাদেশ বেটার করবে ফার্স্ট ম্যাচের চেয়ে। আপনি তো গত ম্যাচের উইকেট দেখেছেন, একটা স্পোর্টি উইকেটের কথা যদি আমরা বলি সেটা আমরা কিন্তু দেখেছি, বেশ রান প্রসবা। দ্বিতীয় ম্যাচেও কি আপনি এরকম উইকেট চিন্তা করছেন এবং আপনি কত রান আশা করছেন দ্বিতীয়? হ্যাঁ, অনেকটা এরকমই। এখন বাংলাদেশের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, দেখেন যে ভালোকে ভালো বলতে হবে, সেই জন্য বাংলাদেশ ভালো ব্যাটিং করেছে, সবই ঠিক আছে, বাট নিউজিল্যান্ডের বোলিংটা খুবই পোর ছিল আপনার লাস্ট ম্যাচে, এটা মানতেই হবে। এবং ইভেন হচ্ছে যে ওডিআই টিমে যে বোলারসরা ছিলেন তাদেরও কিন্তু কয়েকজন গতকালকের ম্যাচটা খেলেননি। তো সেই জায়গায় আপনি দেখবেন যে জেডেন লেনক্স উনি খেলেননি। আই হোপ যে আজকের ম্যাচে উনি সুযোগটা পাবেন। বেন সিয়ার্স উনি পিএসএল এ রয়েছেন, স্কোয়াডে তার নাম রয়েছে এবং পিএসএল এর রাওয়ালপিন্ডি অলরেডি আউট অফ দ্য টুর্নামেন্ট। আমি জানি না তার অ্যাভেলেবিলিটি থাকলে অবশ্যই বেন সিয়ার্সকে ইনক্লুড করা যেতে পারে এবং ফিশারের পরিবর্তে আমি চাইবো ব্লেয়ার টিকনার, আসলে উনিও পরীক্ষিত একজন বোলার হন আর কি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় বাংলাদেশ যদি আগে ব্যাট করে, এই যে খুব
মানে আগের ম্যাচ থেকে মোটিভেটেড হয়ে, যে আগের ম্যাচে 18 ওভারে 180 করেছি, আজকে 200-র উপরে করে ফেলবো, পরে দেখবেন যে আপনি 120-30 আসলে বোল্ড আউট হয়ে গেছেন। সো প্রতিটা দিন নতুন করে শুরু করতে হবে, এবং 170 to 180 যদি বাংলাদেশ স্কোর করতে পারে, আমার মনে হয় তাদের যা বোলিংটা রয়েছে সেটা ডিফেন্ড করতে পারবে। নিউজিল্যান্ডের ক্ষেত্রে তাদের বোলিং একটা বড় কনসার্নের জায়গা, বাট তাদের ব্যাটার্সের যে পুলটা রয়েছে এটা বেশ ভালো। তো আমার মনে হয় নিউজিল্যান্ড যদি আগে ব্যাট করে তাহলে তারা 200 ঊর্ধ্বে একটা রান পোস্ট করার চেষ্টা করবে, হোয়ারেজ বাংলাদেশের ক্ষেত্রে সেটা 170 to 180 হলে আমার মনে হয় মোটামুটি চলবে। আমরা সবসময় দেখেছি টি-20তে কিন্তু মানে নরমালি রেগুলার বেসিসে আমরা কিন্তু নাসুম কে খেলতে দেখি। তিনি কিন্তু আসলে রিসেন্ট টাইমে কিন্তু টি-20তেও ভালো করছিলেন। সেক্ষেত্রে কি আপনার কাছে 3 জন পেসারের জায়গায় কি একজন পেসার কমিয়ে নাসুমকে ইনক্লুশনের কোনো প্ল্যান আপনি দেখছেন কিনা? আপাতত না, এবং এটা একটা হেলদি সাইন আর কি, যে বাংলাদেশের টি-20 সেটআপটা এমন হয়েছে যে আপনি সাইফুদ্দিনকে জায়গা দিতে পারছেন না, নাসুম আহমেদকে জায়গা দিতে পারছেন না, এটা ভালো। তো যেহেতু লাস্ট ম্যাচে আমরা একটা দুর্দান্ত জয় পেয়েছি, খুব বেশি কম্বিনেশন চেঞ্জ করতে চাইবে না টিম ম্যানেজমেন্ট, আমি পক্ষপাতী না। পেসারদের ক্ষেত্রে হয়তো একটা জায়গায় যেহেতু আব্দুল গাফফার সাকলাইন এই স্কোয়াডটা প্রথম দুটো ম্যাচের জন্য অ্যানাউন্স করা হয়েছে, এবং তাকে নিয়ে আসলে অনেক আশা রয়েছে। তো আমার মনে হয় যে অ্যাটলিস্ট ইদার রিপন মন্ডল বা শরীফুল ইসলামের জায়গায় আব্দুল গাফফার সাকলাইনকে একটা সুযোগ দেওয়া হবে। মানে আব্দুল গাফফার সাকলাইনকে যদি দলে নেওয়া হয়, আপনি ব্যাটিং লাইন আপে যদি চিন্তা করেন, মোরালের যদি বলি যে বোলিং অলরাউন্ডার বলি কিংবা ব্যাটিং অলরাউন্ডার বলি, সব কম্বাইনলি যদি যোগ করি আমরা 10 জন ব্যাটসম্যান মোটামুটি রিপন মন্ডলও ব্যাট করতে পারেন। ওনাকে আমি বাদই রাখলাম যেহেতু উনি ন্যাশনাল সার্কিটে মাত্র 10 জন ব্যাটসম্যান এসেছেন। সেক্ষেত্রে যদি একদম প্রিডিকশনের কথা বলি একবার শেষ পর্যায়ে, আপনি কি প্রিডিক্ট করছেন? ম্যাচটা কোন দিকে হচ্ছে, কিংবা বাংলাদেশ কি এই ম্যাচটা জিতে নিচ্ছে কিনা? এখানে নিউজিল্যান্ড কিন্তু কামব্যাক করতে সিদ্ধহস্ত, আপনি যে বিভিন্ন বায়োলেটারাল সিরিজ গুলো দেখেন, এবং বাংলাদেশ একটা দুর্দান্ত জয় পেয়েছে ডিসপাইট। আমার মনে হচ্ছে যে সেকেন্ড ম্যাচটা নিউজিল্যান্ড হয়তো বা জয়লাভ করতে চলেছে, এবং আমরা সিরিজ ডিসাইডিং ম্যাচটা হয়তো ঢাকায় দেখতে যাচ্ছি। ধন্যবাদ প্রতীক ভাই। আশা করি যে পোস্ট ম্যাচ অ্যানালাইসিসে আমরা বাংলাদেশের জয় নিয়ে আলোচনা করতে পারো, যতই আপনি বলুন না কেন যে নিউজিল্যান্ড কামব্যাক করছে। ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। আমরা এতক্ষণ শুনছিলাম বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-20 প্রি ম্যাচ অ্যানালাইসিস। আশা করি বাংলাদেশ টসে জিতে তাদের যেটা জয়ের লক্ষ্য সেটাতে তারা পৌঁছাবে, এবং আমরা পোস্ট ম্যাচে আপনাদেরকে বাংলাদেশের জয়ের গল্প শুনিয়ে আবার হয়তো আলোচনা করবো আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।